আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক বন্ধুরা, মধ্যপ্রাচ্য থেকে আবারও একের পর এক বড় বড় আপডেট সামনে আসছে। বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক হামলার দাবি সামনে এসেছে। একই সময়ে ইরানের পাল্টা অভিযানের পর কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হচ্ছে। কোথাও বিদ্যুৎ কেন্দ্র, কোথাও তেল সংশ্লিষ্ট স্থাপনায় আগুন লাগার দাবি করা হচ্ছে। তবে এসব ঘটনার ক্ষেত্রে বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কে কী দাবি করছে, কোন তথ্যগুলো নিশ্চিত হয়েছে, আর কোন বিষয়গুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। চলুন সময় নষ্ট না করে পুরো ঘটনাটি ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। দর্শক, ইরান দাবি করেছে তারা আমেরিকার $1 বিলিয়ন বেশি ক্ষতি করেছে, আর সেটা শুধু আকাশ পথেই। আমেরিকার এয়ার পাওয়ারের অহংকার যেন মাটিতে মিশে গেছে। আর তার প্রমাণস্বরূপ ছবিও সামনে এনেছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী একটা বিশাল বড় দাবি করেছেন। তিনি বলেছেন আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ শুরু করে তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুটি ভুল করেছে। কি সেই ভুল? বিস্তারিত আপনাদের জানাবো। সেই সঙ্গে আব্বাস আরাকাচি আমেরিকাকে কড়া ভাষায় বলেছেন, আমাদের যেন আপনারা ভেনিজুয়েলা ভাববেন না, যে একজনকে সরিয়ে দেবেন আর পুরো দেশ আপনাদের সামনে মাথা নত করবে। আমরা ইরান। চলুন শুরু করছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিয়ে। চলমান এই যুদ্ধে আমেরিকা এখনো পর্যন্ত ইরানের উপর তাদের সবচেয়ে বড় হামলাটি করে ফেলেছে। আমেরিকা ইরানের একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সরাসরি বোমা বর্ষণ করেছে, যার ফলে এক বিশাল ধ্বংসলীলার আশঙ্কা করা হচ্ছে। গতকাল 19 জুলাই বিকেল 5টার পর ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে যে খুজেস্তান প্রদেশে তৈরি হওয়া দারখেভিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমেরিকা হামলা চালিয়েছে। সেখানে একের পর এক বোমা ফেলা হয়েছে। ইরানের পরমাণু সংস্থার মতে রাত ঠিক 3:39 আমেরিকান হামলায় বেশ কয়েকটি প্রজেক্টাইল এই প্ল্যান্টে এসে পড়ে। ইরান আমেরিকার এই পদক্ষেপকে সন্ত্রাসবাদী এবং বেআইনি হামলা বলে তীব্র নিন্দা করেছে। তারা বলছে এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। ইরানের দাবি দারখেভিন কোনো পরমাণু বোমা তৈরির জায়গা ছিল না। এটা একটা সাধারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যার কাজ 2022 সালে শুরু হয়েছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন করা। দর্শক বন্ধুরা, এখানে এখনো কাজ চালু হয়নি, প্ল্যান্টটি পুরোপুরি চালু হয়নি। এখন আপনাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন নিশ্চয়ই এটাই উঠছে যে এই হামলার ফলে কি নিউক্লিয়ার রেডিয়েশন ছড়ানোর কোনো বিপদ আছে? আশপাশের এলাকা কি এই বিপদের মুখে পড়তে পারে? যেহেতু প্ল্যান্টটি চালু হয়নি, তাই সেখানে কি আদেও কোনো নিউক্লিয়ার মেটেরিয়াল ছিল? আপাতত এই বিষয়ে কোনো অফিসিয়াল নিশ্চয়তা পাওয়া যায়নি। ইরান বা কোনো আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখনো পর্যন্ত এই রেডিয়েশন লিক হওয়ার কোনো খবর দেয়নি। তবে একটা কথা নিশ্চিত, যুদ্ধ এখন এক চরম বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। কারণ কোনো দেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা করা সাধারণ কোনো সামরিক হামলা নয়। এর প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে। আশ্চর্যের বিষয় হলো, ফার্দো বা নাতাঞ্জ, যেখানে আমেরিকা আগেও হামলা করেছিল এবং দাবি করেছিল যে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে, সেখানে কিন্তু এবার হামলা হয়নি। পাহাড়ের ভিতরের গোপন ঘাঁটিতেও হামলা হয়নি। তাহলে এই জায়গাতেই কেন হামলা হলো? ইরানের কথা মতো এটা তো শুধু একটা পাওয়ার প্ল্যান্ট ছিল। তাহলে এখানে এমন কি লুকিয়েছিল? এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। এবার চলুন কুয়েতের দিকে নজর দেওয়া যাক। ইরানি হামলার পর কুয়েত থেকে একটা বিশাল ধ্বংসলীলার খবর সামনে এসেছে। ইরানের নিউজ এজেন্সিগুলো গতকাল বিকেল 5টার পর কিছু ছবি প্রকাশ করেছে। কুয়েতের একটি তেল খনিতে ভয়াবহ আগুন ধরে গেছে। পাশাপাশি কুয়েতের বিদ্যুৎ এবং পানীয় জল তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যান্টটিতে গত দুদিনে দুবার হামলা হয়েছে। গতকাল 19 জুলাই কুয়েত সরকার নিশ্চিত করেছে যে তাদের পাওয়ার জেনারেশন এবং
ওয়াটার ডিস্যালিনেশন প্লান্টে, যেখানে আর কি সমুদ্রের নোনা জল পানযোগ্য করা হয়, পরপর দুদিন হামলা চালানো হয়েছে। ফার্স নিউজ এজেন্সির মতে বিকেল 4টের দিকে পাওয়া খবর অনুযায়ী কুয়েতের বিদ্যুৎ ও জল মন্ত্রক জানিয়েছে এই হামলার ফলে বিদ্যুৎ উৎপাদনের অনেকগুলো ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন এতই ভয়াবহ যে এমার্জেন্সি টিমগুলো এখনও তা নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই বিধ্বংসী আগুনের ছবি এখন রীতিমতো ভাইরাল। দর্শক বন্ধুরা, এখানে মনে রাখবেন, কুয়েত তাদের পানীয় জলের বেশিরভাগ প্রয়োজন এই ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকেই মেটায়। তাই এই প্ল্যান্টগুলোতে হামলা কুয়েতের জল ও বিদ্যুৎ ব্যবস্থার জন্য একটা বিশাল বড় হুমকি। কুয়েত সরকার এখনও কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেনি, তবে ক্ষতিপূরণ ও আগুন নেভানোর কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এবার শুনুন সেই খবর যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ইরান দাবি করেছে তারা আমেরিকার $1 বিলিয়ন বা 100 কোটি ডলারেরও বেশি আর্থিক ক্ষতি করেছে, আর এটা শুধুমাত্র আকাশপথের ক্ষতির হিসাব। সমুদ্রে হওয়া ক্ষতির হিসাব তো এর চেয়ে অনেক বেশি। আর এই বিশাল ক্ষতির পিছনে রয়েছে ইরানের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্দান্ত পারফরমেন্স। ইরান ক্রমাগত দাবি করছে যে তারা আমেরিকার সবচেয়ে বিপজ্জনক নজরদারি এবং আক্রমণকারী ড্রোনগুলোকে মাটিতে নামিয়েছে। গতকাল 19শে জুলাই সন্ধ্যায় ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB কিছু নতুন ছবি প্রকাশ করেছে, যেখানে আমেরিকার অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। ইরানি সেনার নৌবাহিনী একটি আমেরিকান MQ-9 ড্রোনকে গুলি করে নামায় এবং পরে তার ধ্বংসাবশেষ উদ্ধার করে। একইভাবে দেহলুরান প্রদেশেও এয়ার ডিফেন্স সিস্টেম আরেকটি MQ ড্রোনকে ট্র্যাক করে ধ্বংস করার দাবি করেছে। ইরান সরকারের মতে শুধুমাত্র গত 8 দিনে আমেরিকার 4টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস করা হয়েছে। তাদের আরও দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আমেরিকার 150টিরও বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে প্রায় 30টিই হলো এই MQ-9 রিপার ড্রোন। আপনারা হয়তো জানেন না, এই MQ-9 রিপার ড্রোন আমেরিকার সবচেয়ে দামি এবং অত্যাধুনিক ড্রোনের মধ্যে পড়ে। নজরদারি আর গুপ্তচর বৃত্তির পাশাপাশি মিসাইল হামলার জন্য এটা ব্যবহৃত হয়। এর একটি ড্রোনের দামই প্রায় $3.40 কোটি। যদি ইরানের এই দাবি সত্য হয়, তবে শুধু এই 30টি ড্রোনের ধ্বংসের ফলেই $100 কোটিরও বেশি ক্ষতি হয়ে গেছে। বাকি 120টা ড্রোনের হিসাব তো বাদই দিলাম। মজার ব্যাপার হলো, মার্চের প্রথম সপ্তাহে আমেরিকা বড়াই করে বলেছিল যে ইরানের আকাশপথ পুরোপুরি তাদের কন্ট্রোলে, কিন্তু ইরান প্রমাণ করে দিল যে তাদের নতুন এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার সেই দাবিকে ভুল প্রমাণ করেছে। যদিও আন্তর্জাতিক মহল থেকে এর কোনো সত্যতা এখনও যাচাই করা হয়নি, কিন্তু ইরান তো ছবি প্রমাণ হিসাবে দেখাচ্ছে। তারা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছে, দেখো এটা কার ড্রোনের ধ্বংসাবশেষ, আমরা তো ছবি দেখাচ্ছি, তোমরা প্রমাণ করো যে এগুলো এখনও সুরক্ষিত আছে। ড্রোনের কোড নম্বর মিলিয়ে দেখো। সোজা কথায়, আমেরিকা বড় বড় দাবি করলেও তাদের পকেট কিন্তু রীতিমতো ফাঁকা হয়ে যাচ্ছে। এখন ভিডিওর শেষে এসে এবার আমরা জানব ইরানের বিদেশ মন্ত্রীর সেই ঐতিহাসিক বয়ানের কথা, যা আজ সারা বিশ্বে হেডলাইন তৈরি করেছে। গতকাল 19শে জুলাই ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকাচি বলেছেন যে যুদ্ধ শুরু করার আগে আমেরিকা ও ইসরায়েল দুটি মারাত্মক ভুল করেছিল এবং সেই ভুলগুলোর মাসুল এখন তাদের গুনতে হচ্ছে। প্রথম ভুল, তারা যুদ্ধ শুরু করেছিল। দ্বিতীয় ভুল, আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল যে ইরান তাদের সাথে লড়াই করে টিকতে পারবে না। আরাকাচি বলেন, ইসরায়েলের বিশ্বাস ছিল যে কয়েকদিনের হামলাতেই তারা ইরানের সব কিছু ধ্বংস করে দেবে, কিন্তু বাস্তবে তা হয়নি। যখন ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলো, তখন তারা যুদ্ধ থামাতে বাধ্য হলো। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইরানকে দুর্বল ভাবাটা আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় ভুল ছিল। এর পাশাপাশি আব্বাস আরাকাচি সাহেব আমেরিকাকে এমন একটা কড়া জবাব দিয়েছেন যা শুনলে আপনিও অবাক হবেন।
তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে ভয় দেখিয়ে মাথা নত করানো যাবে। তিনি জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি কখনো এমন কোনো মিটিংয়ে বসেছেন যেখানে প্রতি মুহূর্তে এই ভয় থাকে যে পরের সেকেন্ডেই আমার মাথার উপর বোমা পড়তে পারে? আমরা বসেছি, কিন্তু আমরা ভয় পাইনি। আমেরিকাকে চরম ব্যঙ্গ করে তিনি বলেন, এটা ভেনিজুয়েলা নয় যে আপনারা একজন মানুষকে তুলে নেবেন আর বাকি সবাই ভয় পেয়ে পিছিয়ে যাবে। আমরা ইরান। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ইরানি জাতি কোনো চাপ, হুমকি বা সামরিক হামলার ভয় পাওয়ার পাত্র নয়। আর এই কথাটা এবার আমেরিকার খুব ভালোভাবে বুঝে নেওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, এই ছিল আপাতত পাওয়া সব থেকে বড় আপডেটগুলো। বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী দিনে এই যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়? আমেরিকা এবং ইরানের মধ্যে বড় আকারে খেলা চলছে। এবার ইরান অনেকগুলো মার্কিন স্থাপনাকে ধ্বংসের দাবি করলো, কোথায় কোথায় আক্রমণ করলো, কত সেনা নিহত করলো, সে বিষয়গুলো আপডেট দেব। পাশাপাশি বিশ্বকাপ মঞ্চে মেসিদের কান্নায় হৃদয় ভেঙে গেছে অনেকের, আবার অনেকের সুখে ঢুকঢুকি বাজছে। মেসিরা হেরে গেল আসলে কার পাপে? কিছু অ্যাজাম্পশনমূলক আপনাদের তথ্য দিতে চাই। সব মিলে আমরা খেলা এবং আমেরিকা ইরানের আপডেটগুলো আপনাদের দিতে চাই। প্রথমেই আমি খেলাধুলার প্রসঙ্গটি থেকে চলে যাব ইরান আমেরিকা প্রসঙ্গে। আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার, আশা করি। প্রিয় দর্শক, কালকে বাংলাদেশ সময় রাত 1টায় যারা খেলা দেখছিলেন, ইরান বনাম আমেরিকা নাকি ইসরায়েল বনাম ফিলিস্তিন, কোনটা দেখছিলেন আপনারা? হ্যাঁ, বলা যায় যে আমেরিকা বনাম ইরান বা ইরান ইসরায়েল বনাম ফিলিস্তিন অনেকটা ম্যাচ আমাদের বাংলাদেশের জন্য এরকম হয়ে গেছে। কারণ আমরা একটু আবেগী জাতি, তো আমাদের কাছে আবেগটা প্রাধান্য পায়, এজন্য আমাদের বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। তবে কিছু বিষয় আমার ভালো লেগেছে। এক, এই বিজয়টি পাওয়ার কথা ছিল আর্জেন্টিনার, কিন্তু স্পেন পেয়েছে এবং 120 মিনিটের খেলায় পুরো আধিপত্য ছিল স্পেনের হাতে। আমার কাছে মনে হচ্ছিল স্পেন বনাম ব্রাজিল খেলছে, এটা আর্জেন্টিনা না। আর্জেন্টিনার জীবনে যতগুলো ম্যাচ দেখেছি এরকম একপেশে ম্যাচ দেখি নাই। আর্জেন্টিনা তো বলই খুঁজে পাচ্ছিল না। আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসিকে একটা বল তুলে দেওয়ার শক্তি পর্যন্ত নেই। তারা একটা বলকে 2-3 জন প্লেয়ারের মধ্যে পাস দিয়ে আর আটকে রাখতে পারছিল না, অটোমেটিক চলে যাচ্ছিল, ভুল পাসে চলে যাচ্ছিল, আর্জেন্টিনার পা থেকে বল কেড়ে নিচ্ছিল, অনেক রকম প্রবলেম। পুরো পৃথিবী দেখছে এই খেলাটা, এটা নিয়ে কোনো বক্তব্য দেওয়ার কিছু নাই। কিন্তু আসলে আর্জেন্টিনা হেরেছে কার পাপে, কার ভুলে, এটা বিশ্লেষণ আসতে পারে। দুই দলের মেবি 22 আর 19 ছিল ফাউলের সংখ্যা। আর্জেন্টিনার ফাউল ধরা হয়েছে 22, আর কি বলে স্পেনের ফাউল ধরা হয়েছে মেবি 19। দু একটা সংখ্যা এদিক ওদিক হতে পারে, কিন্তু আর্জেন্টিনা পেয়েছে 6টা হলুদ কার্ড, স্পেন একটিও পায়নি। ইভেন আর্জেন্টিনার কোচকেও হলুদ কার্ড দেওয়া হয়েছে। আমার জীবনে আমি যতগুলো খেলা দেখেছি, আর্জেন্টিনার সাথে ফিফা বিমাতা সুলভ আচরণ বরাবরই করেছে এবং এই মাঠ থেকে ম্যারাডোনাকে কাঁদতে কাঁদতে নামতে হয়েছে। এবং এই মাঠে আর্জেন্টিনাকে লাল কার্ড আজকে প্রথম না, ফাইনালে এর আগেও যখন জার্মানির সাথে খেলছে, আর্জেন্টিনা জিতে যাচ্ছে, তখন তার প্লেয়ারদেরকে একের পর এক হলুদ কার্ড দেয়া, লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেয়া। আবার আর্জেন্টিনা নিয়মিত 4-5 জন একদম প্রথম একাদশের প্লেয়ারকে নামতে দেয়নি মাঠে। এই ফিফা এরকম বহুত ইতিহাস আছে। সে ব্ল্যাটার বা 70 দশকে যেই ফিফা প্রেসিডেন্ট ছিলেন, যার কারণে ম্যারাডোনা বলতো শয়তানের ভাই ফিফাকে। অনেক চড়াই উতরে মেসি 2022-এ এসে সেই শিরোপা খরা গোছায়। কিন্তু এবার দেখবেন আমাদের দেশের অশিক্ষিত
একটু যারা গান্ডু বা মূর্খ, যারা খেলা কম বোঝে বা বিশ্বকাপে আসলে একটা পক্ষ নিয়ে হাউকাউ করে, তাদের দল থাকুক আর না থাকুক বিতর্ক ছড়াবে। সেই দলটার নাম আমি মুখে আনতে চাই না, আপনারা বুঝে গেছেন। বিশ্বকাপে তাদের দল 16 থেকে আউট হয়ে গেছে, কিন্তু তারা আউট হয় না, তারা মাঠে ছিল, ফেসবুকে ছিল, তারা প্রতিদিনই কোনো না কোনো পক্ষ নিয়েছে অপর পক্ষকে হারাবার জন্য, এবং সেই পক্ষগুলো হেরে গেছে। তাদের বিতর্কগুলো দেখছেন, ফিফার দল মেসি, কমিটির দল মেসি। কালকে ভালো করে খেয়াল করেন তো, কতগুলো হলুদ কার্ড আর্জেন্টিনাকে দেয়া হয়েছে। মেসিকে বারবার ট্যাকল করে ফেলে দেওয়ার পর মেসি আবেদন করলেও দেয়নি। ফার্নান্দেস একটি ফাউলের আবেদন করলে তাকে হলুদ কার্ড দেওয়া হয়। পরবর্তী তাকে দুইটা প্লেয়ার যখন বল নিতে এসে মুখোমুখি অ্যাটাকে পড়ে, একদম বারবার স্লো মোশনে দেখবেন, দুজন প্লেয়ার খুব গতিতে এসে মুখোমুখি অ্যাটাকে পড়ে, ফার্নান্দেসকে দেয়া হলো হলুদ কার্ড এবং লাল কার্ড হয়ে আর্জেন্টিনা হয়ে গেল দুর্বল। মিডফিল্ডার মানে মাঝমাঠ উইক হয়ে গেল আর্জেন্টিনার। এগুলো নিয়ে অনেক বিতর্ক হবে, এগুলো নিয়ে কথা বলবো না, কিন্তু স্পেন অসাধারণ খেলছে। যদি কালকে কোনো কারণে এই ম্যাচটি আর্জেন্টিনা জিতে যেত, আমি বলতাম যে এটা ফুটবলের সৌন্দর্য কমে গেছে, কারণ ফুটবল ভালো খেলোয়াড়দের বিজয় দেখতে চায়। তাই স্পেন কালকে তার যে জয়টা পেয়েছে নিজের যোগ্যতায় পেয়েছে, এটা কারোর দান না। কিন্তু ফিফা বা পেছনে বসে থাকা অদৃশ্য শক্তিগুলো কখনো যে আর্জেন্টিনার পক্ষে না, এটা বাংলাদেশের গর্ধবরা বলছে না। তারা বিতর্কে জেতার জন্য অনেক কথা বলে, তাদের নিজেদের দলের খবর নাই, অনেক আগে হেরে বিদায় নিয়ে গেছে, এটা নিয়ে কোনো কথা নাই। তারা আরেকটাকে বিতর্ক করার প্রতিযোগিতায় নেমে থাকে। এটা অনেকটা আওয়ামী লীগের চরিত্র। আমি অনেকে চিনি তাদের ব্যক্তিগতভাবে, তাদের কথা হলো যে আমরা হেরে গেছি, কেন আর্জেন্টিনা থাকবে, আর্জেন্টিনা হেরে যাক। এটা হিংসুক জাতিদের কথা আর না বলি। আমি এদের কমেন্টের উত্তরও কখনো দেওয়া প্রয়োজন মনে করি না। থার্ড ক্লাস রুচির লোকগুলো এই টাইপেরই হয়, কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু যায় আসে না। আপনি দেখবেন আর্জেন্টিনার সমালোচনা করতে পারে, তারা ফাইনাল পর্যন্ত আছে। তোমরা বাবা কেড়ে, তোমাদের একটার পর একটা বাপ পরিবর্তন করতেছো। তোমার মাকে জিজ্ঞাসা করে বাপ কয়টা তোমাদের। এটা কোনো তুমি খেলা থেকে আউট, তুমি খেলার সৌন্দর্য নিয়ে কথা বলো। তুমি আরেকটা দলকে বিতর্কের জন্য যে গায়ে পড়ে কুতর্ক করছো, পুরো পৃথিবী দেখতেছে না খেলাটা। কালকে যে আর্জেন্টিনার সাথে এতগুলো অবিচার হলো, আর্জেন্টিনা একটা প্রশ্ন তুলেছে, মাথা পেতে চলে গেছে না? কালকে কি আর্জেন্টিনা পারতো না? যদি ফিফার দল হতো, ডি বক্সের মধ্যে একটা লাফ দিয়ে পড়ে একটা ফাউল দাবি করে একটা প্লান্টিক নিতে, অনেক রকম পারতো। এগুলো সাজানো থাকে, অনেক কিছু সাজানো হয়, এগুলি ফিফা করেছে অতীতে। যারা মনে করেন যে ব্রাজিল 5টা বিশ্বকাপ একদম ফ্রেশ ভাবে পেয়েছে, তারা খেলাই দেখেন না জীবনে। বহুত কাহিনী, এগুলো আমরা জানি, শুনি, আমরা দেখেছি, ডকুমেন্টেশন আছে, এগুলো নিয়ে বিতর্ক আছে, সাজা পেয়েছে অনেক রেফারি, অনেক কিছু হয়েছে, বাদ দেয় সেগুলো। আসলে আর্জেন্টিনা হেরেছে কার পাপে? এটা হলো আজকে মূল আলোচনা। আর্জেন্টিনা মূলত হেরেছে ইসরায়েলের পাপে। ফাইনাল খেলা শুরুর আগ দিয়ে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর তিনি নেতানিয়াহুর সাথে ইসরায়েলে দেখা করলেন। মানে আর্জেন্টিনার যে অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তিনি তো ইসরায়েলে ছিলেন, তিনি একটা বল নিয়ে তার সাথে দেখা করতে গেলেন এবং তিনি আর্জেন্টিনাকে সমর্থন দিলেন। আমি তখন আমার বাচ্চাকে বলছিলাম, আজকে এই ফাইনাল আর্জেন্টিনা জিতবে না, কারণ লাখো মানুষের রক্তের দাগ যার হাতে লেগে আছে, সে যদি আর্জেন্টিনা সাপোর্ট করতে পারে, এই বিজয় আর্জেন্টিনার ঘরে আসবে না। আপনারা জানেন যে ফিলিস্তিন বা গাজার যুবকরা আর্জেন্টিনাকে সমর্থন করে, কিন্তু কালকে দুটো ভাগ হয়ে গেছে গাজার যুবকরা। আমি গাজার যতগুলো নিউজ দেখছি ইন্টারন্যাশনাল আউটলেটে, দুটো পক্ষ তৈরি হয়েছে গাজার। একটা, তারা ভালোবাসার জন্য মেসিদেরকে ভালোবাসা দিয়েছে, কারণ মেসি গাজা গিয়েছে, গাজার শিশুদের জন্য মেসি কাজ করেছেন, সেজন্য গাজার একটা ভালোবাসা ছিল মেসির জন্য, বা একটা পৃথিবীব্যাপী সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের প্রতি সবার ভালোবাসা থাকবে। আরেকটা গ্রুপ মেসির দল ত্যাগ করেছে। কেন ত্যাগ করেছে? কারণ আর্জেন্টিনা ইসরায়েলকে সমর্থন করছে, ইসরায়েল আর্জেন্টিনাকে সমর্থন করছে, কিন্তু স্পেন প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরানে হামলার বিপক্ষে দাঁড়িয়েছে, আমেরিকাকে বেজ ব্যবহার করতে দেয়নি, যে জন্য একটা বিশাল মুসলিম জনগোষ্ঠী স্পেনের পক্ষে চলে গেছে। ইভেন কালকে আমি নিজেও দ্বন্দ্বে ছিলাম, আমি একজন ডায়ার্ডেড ফ্যান আর্জেন্টিনার। আমি আসলে কালকে যখন খেলা দেখছিলাম, আমি যে কোন পক্ষে আমি বুঝতেছিলাম না। আমার কেন জানি মনে হচ্ছে যে এই কাপটা স্পেনের হাতেই উঠুক। আমি বারবার বলি আমি কিন্তু আর্জেন্টিনার ফ্যান, সবসময় ছোটবেলা থেকে আর্জেন্টিনা, আমার ফুল ফ্যামিলি। তো আমার এক ভাই শুধু ব্রাজিল করে, কারণ আমি আর্জেন্টিনা করি বলে তাকে ব্রাজিল করতে হয়। মানে আমি যদি ডানে যাই সে বামে যাবে, এটা তার সারা জীবন। সে কিন্তু খেলা দেখে না, কখনো খেলা বোঝেই না।
ব্রাজিলের একটা প্লেয়ারের নাম বলতে পারবে না, কিন্তু সে ব্রাজিল করে, তাকে দেখলে সোশ্যাল মিডিয়া লিখবে, সে অন্যটা দেখে দেখে লিখবে, কারণ সে খেলা দেখে না, জীবনে মাঠেই নামে না। আমি ছোটবেলাতে খেলাধুলা করছি, পুরস্কার পাইতাম মোটামুটি খেলাধুলা, আমি একটু চঞ্চল টঞ্চল ছিলাম। তো আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তুই ব্রাজিল করস কেন? তুই আর্জেন্টিনা করস? তো পৃথিবীতে এরকম বহু বিরল প্রাণী আছে তারা আর্জেন্টিনা ব্রাজিল করে। তো যখনই নেতানিয়াহু আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়েছে, তখনই আমি মনে করছি যে বহু মানুষের চোখের পানি এবার আর্জেন্টিনার জন্য পড়বে, কারণ পাপে পাইছে, এই পাপে পুড়ে যাবে আর্জেন্টিনা, পুড়ে গেছে। নাম্বার ওয়ান, স্পেনে যখন খেলা হচ্ছে, স্পেন যখন জিতে, আমরা দেখলাম যে ইয়ামাল, সে কিন্তু ফিলিস্তিনের পতাকা তার শরীরে বহন করেছিল কোন একটি ম্যাচে, আপনারা দেখেছেন। প্রকাশ্যে সে তার সমর্থন ফিলিস্তিনের জন্য, স্পেনের যেই সবচেয়ে এখন তুখুর খেলোয়াড় ইয়ামাল, তার অবস্থান ছিল স্পেনে ফিলিস্তিনের পক্ষে। পাশাপাশি যখন খেলা হচ্ছিল স্পেনে, তখন অনেকে ফ্রি প্যালেস্টাইন স্লোগান তুলেছে। আমি আমার অনেক বন্ধুরা আমার সাথে শেয়ার করছে এই খবরগুলো। স্পেনের জনগণ ফ্রি প্যালেস্টাইন স্লোগান তুলেছে। তো যখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলোর সাপোর্ট চলে গেছে অটোমেটিক স্পেনের দিকে, আর্জেন্টিনা তার সাপোর্ট হারিয়েছে। বাংলাদেশে যারা আর্জেন্টিনার সমর্থক, তারাও দোদুল্যমান হয়ে গেছে, তারা কোন পক্ষকে সমর্থন করবে। একদিকে ফিলিস্তিনের রক্ত, আরেকদিকে তার ভালোবাসা, কিশোর বয়সের বা প্রথম ভালোবাসা, কোনটা ত্যাগ করবেন? আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, যে জন্য এই বিশ্বকাপের ফাইনালটা আমি খুব বেশি উপভোগ করতে পারিনি। দুটোকে আমার ভাই মনে হচ্ছিল, যদিও আমার ভাই না, মনে হচ্ছিল যে এটা আমার ভাই, এটা আমার ভাই, মানে এটা উদাহরণের জন্য বলছি। কিন্তু স্পেন জিতার কারণে আমার মনটা ভালো লাগছে একটা কারণে, অ্যাটলিস্ট স্পেন জানুক যে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোয় পুরো পৃথিবীর মুসলমানরা তাদের পক্ষে দাঁড়িয়েছে, এই মেসেজটা যাক। এবং এই মেসেজটা আর্জেন্টিনার মেসিদের কানেও পৌঁছাক, যে তোমার প্রেসিডেন্ট, তোমাদের কোনো দোষ নাই, কারণ মেসিরা কখনো ফিলিস্তিনের বাইরে গিয়ে ইসরায়েলের পক্ষে না, যে যেটাই প্রচার করুক। আমি একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আপনারা যেটা জানেন তার চেয়ে আমি কমটা জানি না, কারণ আমি গণমাধ্যমে কাজ করি, সারাদিন সংবাদ নিয়ে আমার কাজ, কোনটা ফেক কোনটা আসল ক্রস চেক করা বা ফ্যাক্ট চেক করা, এগুলি আমাদের কাজ। আপনারা হয়তো কোনো একটা টিভিতে দেখতেছেন, কোনো একটা পত্রিকায় পড়তেছেন, নিজের নিউজ করতেছেন না, তো পড়তেছেন, ভুলটাও পড়তেছেন, সঠিকটাও পড়তেছেন, ফেসবুকে পোস্ট পাচ্ছেন, রংটা পাচ্ছেন, ভুলটাও পাচ্ছেন, কিন্তু আমরা জানি কোনটা রাইট কোনটা রং, কারণ এগুলো নিয়ে আমাদের কাজ। মেসিরা কোনোদিন ইসরায়েলের পক্ষে না, কিন্তু মেসিদের প্রেসিডেন্ট ইসরায়েলের দালাল, ওই দালালটার জন্য এই পরাজয়, এবং ইসরায়েলের সমর্থনটা ওদের পাপ। এখন কেন বলেন মাসুম ভাই, আপনি এটা কেমনে বলেন? আমি অদৃশ্যকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমি কিয়ামতকে বিশ্বাস করি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ কি করবেন আমি জানি না, আল্লাহ কোন ভাবে কি শাস্তি দিবেন তা জানি না, কিন্তু ফিলিস্তিনের এত মানুষের কান্না এবং ফিলিস্তিনের এতগুলো মানুষের দোয়া স্পেনের জন্য, আল্লাহকে সেই দোয়ার হাতটা কবুল করবেন না? এখন বলবেন খেলা কি জায়েজ, আমি সেই বিতর্কেও যাব না। কখনো কখনো অনেক নাজায়েজও জায়েজ হতে পারে, জায়েজ নাজায়েজ আমার আল্লাহর কাছে, আমি সেদিকে আর যাচ্ছি না। কখনো কখনো দুনিয়ার জমিনে কোনো কোনো বিজয় ইসলামের জন্য খুব প্রয়োজন, কখনো কখনো কোনো কোনো জয় অনেক বড় ইসলামের দাওয়াতে কাজ করতে পারে। সো আমি বিশ্বাস করি এই খেলায় পরাজয়টি হয়েছে আর্জেন্টিনার দুটো কারণে। এক, তাদের দেশের প্রেসিডেন্ট ইসরায়েলকে সমর্থন দিয়েছে। দুই, ইসরায়েল নেতানিয়াহু আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছে। একটা পাপ তাদেরকে শেষ করে দিয়েছে। তাই বিশ্বকাপ মঞ্চে আমরা আর্জেন্টিনাকে খেলতে দেখি নাই। আল্লাহ অদৃশ্যভাবে, আমার ধারণা থেকে বলছে, আল্লাহ অদৃশ্যভাবে তাদেরকে কি বলবো রোবট বানিয়ে দিয়েছে। তাদের মধ্যে খেলার কোনো শক্তি ছিল না, স্পেনের পাশে দাঁড়াতেই পারে নাই। কোনোদিন যারা আর্জেন্টিনার খেলা দেখেন, শুধু নিন্দুক সমালোচকরা বলেন আর্জেন্টিনা কি এত বাজে খেলে। কালকে দেখছেন আর্জেন্টিনাকে খেলতে মাঠে, এটা আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা হেরে গেল ম্যাচ তার দখলে রাখে। অতীতে এই মেসির হাত ধরে আরো 3 থেকে 4টা শিরোপার কাছাকাছি গিয়ে হেরে আসা, তো ফাইনালে উঠছে এই মেসির হাত ধরে 3বার বা 4বার। একবার জয় করছে, একবার জার্মানের সাথে হারছে, একবার স্পেনের সাথে হারলো। কি তুখোর খেলা খেলেছে, কিন্তু কালকের খেলা কি আপনি আর্জেন্টিনার খেলা দেখছেন? দেখেন নাই। আমার মনে হয় যে ওই যে বললাম, আল্লাহর অলৌকিক শক্তি আর্জেন্টিনাকে আটকে দিয়েছে। আপনার কি মনে হয় জানি না, অবশ্যই কমেন্ট করবেন। আসেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা খবর দেয়। এই খবরগুলো আজকে যেহেতু খেলা নিয়ে বললাম, একটু বড় করে বললাম, কারণ রাতে তো হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে। ইরান যখন বিশ্বকাপ ফাইনাল চলছে, তখন আমেরিকাকে টার্গেট করে ব্যাপক অ্যাটাক চালিয়েছে। ব্যাপক মানে ব্যাপক। তারা কি করলো, মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার ধ্বংস করে দিল মিসাইল অ্যাটাক চালিয়ে। এই রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোর মাধ্যমেই তারা
তাদের যুদ্ধ বিমানগুলো তেল নিয়ে ইরানে উঠে এসে ইরানে অ্যাটাক করে যায়। সেই রিফুয়েলিং ট্যাঙ্কার উড়িয়ে দিল ইরান এবং প্রায় ডজনেরও বেশি মার্কিন সেনাকে ওপারে পাঠাবার দাবি করছে স্বয়ং ইরান। তারা বলছে যে কাল রাতের অ্যাটাকে ডজনেরও বেশি মার্কিন সেনা ওপারে চলে গেছে। মানে এটা ইরান দাবি করছে সরাসরি। বলা হচ্ছে C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যে আছে এরকম বেশ কয়েকটাকে ধ্বংস করেছে ইরান। তারপরে তারা দাবি করছে যে তাদের